আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএসএস অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মৌলিক গণিত কোর্সের তৃতীয় অধ্যায় প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ বা এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস এর উপর আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা বাজার ভারসাম্যের উপর মূল্যানুপাতিক কর আরোপের ফলাফল সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাজার ভারসাম্যের উপর মূল্যানুপাতিক করের প্রভাব সম্পর্কে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। চাহিদা ও যোগান সমীকরণ কিউডি ইকুয়াল 200 মাইনাস 3p এবং কিউএস ইকুয়াল মাইনাস 8t প্লাস 4p। প্রথম প্রশ্ন হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ কত। দ্বিতীয়, বিক্রেতার উপর 5% বিক্রয় কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে, ভারসাম্য অবস্থা চিত্রে দেখাও। তৃতীয় প্রশ্ন, করের কত অংশ ক্রেতা ও বিক্রেতা বহন করবে। চতুর্থ, এক্ষেত্রে সরকারের রাজস্ব কত হবে। পঞ্চম প্রশ্ন, ক্রেতার উপর 5% কর আরোপ করা হলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে, করের অংশ ক্রেতা ও বিক্রেতা কে কতটা বহন করবে, এক্ষেত্রে সরকারের রাজস্ব কত হবে। তো আমরা প্রথমেই সমাধান করে নিয়েছি। ভারসাম্য অবস্থায় কিউডি এবং কিউএস ইকুয়াল ধরে আমরা পেয়েছি ভারসাম্য দাম হচ্ছে আমাদের 40 টাকা এবং ভারসাম্য পরিমাণ 80 একক বা 80 একক। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের বিক্রেতার উপর 5% বিক্রয় কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে এবং ভারসাম্য অবস্থা চিত্রের মাধ্যমে দেখাও। তো বিক্রেতার উপর যখন 5% বিক্রয় কর আরোপ করা হয় তখন যোগান সমীকরণে পরিবর্তন আসবে, অর্থাৎ বিক্রেতার উপর কোনো কর আরোপ করা হলে যোগান সমীকরণ পরিবর্তন হয়। প্রাথমিক যোগান সমীকরণ ছিল কিউএস ইকুয়াল মাইনাস 8t প্লাস 4p। তো পরিবর্তিত যোগান সমীকরণ মাইনাস 8t প্লাস 4 ইন্টু পি মাইনাস 0.05p। যেহেতু 5% কর তাই মূল্য থেকে 0.05p মানে পি থেকে 0.05p এখানে আমরা বাদ দিয়ে নতুন যোগান সমীকরণ তৈরি করে নিব। তো আমাদের নতুন যোগান সমীকরণ হবে মাইনাস 80 প্লাস 3.8p। আমরা জানি বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস হয়। এখানে যেহেতু কর আরোপ করার পরবর্তী যোগান সমীকরণ নিয়ে আমরা কাজ করব, তাই বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএসটি। কিউডি এর মান হচ্ছে 200 মাইনাস 3p। কিউএসটি কর আরোপ করার পরবর্তী যোগান সমীকরণ হচ্ছে মাইনাস 80 প্লাস 3.8p। ক্যালকুলেশন করে আমরা পাই পি ইকুয়াল 41.18 টাকা। এখানে আমাদের ভারসাম্য দাম হচ্ছে 41.18 টাকা। পি এর মান আমরা যোগান সমীকরণে বসিয়ে ভারসাম্য পরিমাণ পাবো 76.48 একক। আমাদের মনে রাখতে হবে কর আরোপ করার পরে দ্রব্যের দাম যতটুকু বাড়বে ভোক্তা ততটুকু বহন করবে, ভোক্তা করের ঠিক সেই পরিমাণ অংশ বহন করবে। আর প্রদেয় মোট করের যে বাকি অংশ থাকবে সেই অংশটুকু বিক্রেতা বহন করবে। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল করের কত অংশ ক্রেতা এবং কত অংশ বিক্রেতা বহন করবে। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে ভারসাম্য অবস্থা চিত্রে ব্যাখ্যা করি। এখানে চিত্র দেওয়া আছে। প্রাথমিক যোগান রেখা হচ্ছে এস প্রাইম, প্রাথমিক চাহিদা রেখা হচ্ছে ডি প্রাইম, প্রাথমিক ভারসাম্য বিন্দু ই, প্রাথমিক দাম P1 40 টাকা, প্রাথমিক পরিমাণ এখানে প্রাথমিক পরিমাণ দেওয়া আছে 80 একক। যখন কর আরোপ করা হয় ভারসাম্য বিন্দু হবে এফ, ভারসাম্য দাম হবে P2, ভারসাম্য দাম হচ্ছে 41.18।
এবং ভারসাম্য পরিমাণ হবে 76.47। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিক্রেতার উপর যখন মূল্যানুপাতিক কর বা শতকরা হারে কর আরোপ করা হয়, দাম বেড়ে যায়, উৎপাদনের পরিমাণ কমে যায়, দ্রব্যের দাম বাড়ে এবং উৎপাদনের পরিমাণ কমে যায়। এখন আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব যে করের কত অংশ ক্রেতা এবং কত অংশ বিক্রেতা বহন করবে। তো আমরা পূর্বেই বলেছি কর আরোপ করার পরে দ্রব্যের দাম যতটুকু বৃদ্ধি পায় ক্রেতা বা ভোক্তা করের ততটুকু অংশ বহন করবে এবং বাকি অংশ বহন করবে বিক্রেতা। তো আমাদের এখানে দামের পরিবর্তন হচ্ছে 1.18 টাকা, অর্থাৎ কর আরোপ করার পরে দাম বৃদ্ধি পায় 1.18 টাকা। ফলে ক্রেতাকে 1.18 টাকা কর হিসেবে বহন করতে হবে। যেহেতু বিক্রেতার উপর কর আরোপ করা হয়েছে, তাই বিক্রেতাকে করের বাকি অংশটুকু বহন করতে হবে। আমরা টোটাল করের টাকাটা আগে বের করব, সেখান থেকে ক্রেতা কতটুকু বহন করেছে তা বিয়োগ করে বাকি যে অংশ থাকবে সেটি বিক্রেতা বহন করবে। তো করের মোট পরিমাণ বের করতে হলে আমাদের, যেহেতু এটা দ্রব্যের দামের উপর কর আরোপ করা হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর কর আরোপ করা হয়েছে, বিক্রয় মূল্যের উপর আমাদের 5% করে এখানে করের পরিমাণ বের করতে হবে। আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 41.18। এখানে আমরা করের পরিমাণ 41.18 এর 5% করব, তাহলে আমাদের করের পরিমাণ হবে 2.06 টাকা। টোটাল এই টাকা সরকারকে কর দিতে হবে। এর মধ্যে থেকে ক্রেতা বহন করবে হচ্ছে 1.18 টাকা, কারণ কর আরোপ করার পরে দ্রব্যের মূল্য এত টাকা বৃদ্ধি পায়, 1.18 টাকার বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং ক্রেতা বহন করবে 1.18 টাকা এবং বাকি 0.88 টাকা বহন করবে বিক্রেতা। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল সরকারি রাজস্ব কত হবে। তো আমরা সরকারি রাজস্ব বের করার সূত্র অবশ্যই জানি। যদি মূল্যানুপাতিক কর বা শতকরা হারে কর আরোপ করা হয়, কর আরোপ করার পরবর্তী দাম, কর আরোপ করার পরবর্তী পরিমাণ এবং ট্যাক্সের করের পরিমাণ গুণ করে আমরা সরকারি রাজস্ব বের করতে পারবো। তো সরকারি রাজস্ব বা রেভিনিউ ইকুয়াল পি ইন্টু কিউ ইন্টু টি, প্রত্যেকটির মান বসিয়েছি আমরা। মান বসিয়ে সরকারি রাজস্ব পাই 157.45 টাকা। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি সরকারি রাজস্বের পরিমাণ। এস প্রাইম এবং বি প্রাইম প্রাথমিক যোগান এবং চাহিদা রেখা। প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে ই। প্রাথমিক ভারসাম্য দাম P1, প্রাথমিক ভারসাম্য পরিমাণ Q1। প্রাথমিক ভারসাম্য দাম হচ্ছে 40 টাকা, প্রাথমিক ভারসাম্য পরিমাণ হচ্ছে 80 একক। কর আরোপ করার পরবর্তী দাম P2 অর্থাৎ 41.18 টাকা, কর আরোপ করার পরবর্তী পরিমাণ 76.47 একক। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল করের 1.18 টাকা বহন করবে ক্রেতা এবং বাকি অংশ বহন করবে বিক্রেতা। টোটাল কর হচ্ছে এফজি পরিমাণ, অর্থাৎ এফজি পরিমাণ কর বলতে আমরা 2.06 টাকাকে বোঝাচ্ছি। এর মধ্যে থেকে 2.06 থেকে 1.18 বহন করবে ক্রেতা এবং বাকি 0.88 পরিমাণ কর বহন করবে বিক্রেতা। তো পঞ্চম প্রশ্ন ছিল ক্রেতার উপর যদি 5% কর আরোপ করা হয় তাহলে কি প্রভাব পড়বে। আমরা জানি যখন বিক্রেতার উপর কর আরোপ করা হয় তখন যোগান সমীকরণ পরিবর্তিত হয়, আর যখন ক্রেতার উপর কর আরোপ করা হয় তখন চাহিদা সমীকরণ পরিবর্তিত হয়। আমাদের তাহলে পরিবর্তিত চাহিদা সমীকরণ বের করতে হবে। প্রাথমিক চাহিদা সমীকরণ ছিল 200 - 3p। আমাদের পরিবর্তিত চাহিদা সমীকরণ QDT ইকুয়াল 200 - 3 ইন্টু পি প্লাস 0.05p। যেহেতু আমাদের ক্রেতার উপর কর আরোপ করা হয়েছে, তাই চাহিদা সমীকরণে মূল্যের সাথে কর এবং মূল্যের গুণফল যোগ করে দিতে হবে। তো আমরা পরিবর্তিত চাহিদা সমীকরণ পাচ্ছি 200 - 3.15p।
ভারসাম্য অবস্থায় আমরা জানি চাহিদা এবং যোগান সমীকরণ ইকুয়াল হবে। তো যেহেতু এখানে আমরা কর আরোপ করার পরের ভারসাম্য অবস্থা নিয়ে কাজ করব, তাই এখানে যোগান সমীকরণ পূর্বে টি থাকবে এবং চাহিদা সমীকরণ আমরা কর আরোপ করার পরবর্তী চাহিদা সমীকরণ নিয়ে কাজ করব। তাই ভারসাম্য অবস্থায় পরিবর্তিত চাহিদা সমীকরণ অর্থাৎ কিউডিটি ইকুয়াল কিউএস। কিউডিটি এর মান হচ্ছে 200 মাইনাস 3.15p এবং কিউএস এর মান হচ্ছে -80 প্লাস 4p। ক্যালকুলেশন করে আমরা ভারসাম্য দাম পাই পি ইকুয়াল 39.16। ভারসাম্য দাম 39.16 টাকা। পি এর মান আমরা যোগান সমীকরণে বসিয়ে ভারসাম্য পরিমাণ পাবো। যোগান সমীকরণে বসিয়ে ভারসাম্য পরিমাণ পাই কিউ বার ইকুয়াল 76.64 একক। চিত্রে আমরা এই অবস্থা দেখিয়েছি। চিত্রে এস প্রাইম এবং ডি প্রাইম হচ্ছে প্রাথমিক যোগান এবং চাহিদা রেখা, ই হচ্ছে আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু, P1 হচ্ছে প্রাথমিক ভারসাম্য দাম, Q1 হচ্ছে প্রাথমিক ভারসাম্য পরিমাণ। কর আরোপ করার পরে আমাদের ভারসাম্য দাম হচ্ছে P2 এবং কর আরোপ করার পরে ভারসাম্য পরিমাণ হচ্ছে Q2। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রেতার উপর যখন কর আরোপ করা হয় তখন দ্রব্যের দাম কমে যায় এবং দ্রব্যের দাম কমে যায়, সেই সাথে উৎপাদনের পরিমাণও কমে যাচ্ছে। উৎপাদনের পরিমাণ পূর্বে ছিল 80 একক, বর্তমানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 76.64 একক এবং দাম পূর্বে ছিল 40 টাকা এবং বর্তমানে দাম হচ্ছে 39.16 টাকা। তো এর পরবর্তীতে আমাদের বের করতে হবে ক্রেতার উপর কর আরোপ করার ফলে কর কতটুকু বেড়েছে বা ভারসাম্যের উপর কী প্রভাব পড়েছে এবং এর ফলে ক্রেতা করের কত অংশ বহন করবে এবং বিক্রেতা করের কত অংশ বহন করবে। অর্থাৎ আমরা যদি প্রশ্নে ফিরে যাই, তো আমাদের এখানে প্রশ্ন ছিল ক্রেতার উপর 5% কর আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত, এটা আমরা বের করেছি। করের কত অংশ ক্রেতা এবং কত অংশ বিক্রেতা বহন করবে এবং এক্ষেত্রে সরকারের রাজস্ব কত হবে। তো এখানে ক্রেতার উপর কর আরোপ করা হয়েছে, তাই ক্রেতাকে কর হিসেবে অতিরিক্ত টাকা দিতে হবে। প্রথমে আমাদের করের পরিমাণ বের করতে হবে। যেহেতু এটি মূল্যানুপাতিক কর বা শতকরা কর, তাই এখানে ক্রেতাকে ক্রয় মূল্যের উপর করের ওই যত টাকা শতকরা হারে বা যত পার্সেন্ট কর আরোপ করা হয়েছে ক্রয় মূল্যের উপর, সেই পার্সেন্টেজ হিসেব করে করের টাকা বের করতে হবে। আমাদের মূল্য ছিল, দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 39.16 টাকা। তো এই টাকার উপরে 5% করলে আমরা পাবো হচ্ছে 1.96 টাকা। এই টাকা এখন ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত কর হিসেবে ক্রেতাকে প্রদান করতে হবে। ফলে ক্রেতার মোট ব্যয় হবে 41.12 টাকা। কর আরোপের পূর্বে ক্রেতাকে দিতে হতো 40 টাকা, এখন কর আরোপের পরে ক্রেতাকে দিতে হচ্ছে 41.12 টাকা। সুতরাং ক্রেতাকে কর বাবদ বেশি দিতে হচ্ছে 1.12 টাকা। তো আমরা জানি যে করের টোটাল অংশ ছিল 1.96, এখন করের 1.12 টাকা ক্রেতা বহন করবে এবং বাকি যে টাকা থেকে যাবে অর্থাৎ 1.96 থেকে 1.12 বিয়োগ করার পরে বাকি 0.84 টাকা থাকবে, এই অংশটুকু বহন করবে বিক্রেতা। এক্ষেত্রে সরকারের রাজস্ব কত হবে? আমরা জানি সরকারের রাজস্ব কীভাবে বের করতে হয়। কর আরোপ করার পরবর্তী দাম, কর আরোপ করার পরবর্তী পরিমাণ এবং ট্যাক্সের পরিমাণ গুণ করে আমরা সরকারের রাজস্ব পাবো। তো এখানে আমাদের সরকারের রাজস্ব বা রেভিনিউ ইকুয়াল পি ইন্টু কিউ ইন্টু টি। তো আমরা রেভিনিউ পেয়েছি 150.06 টাকা। ক্রেতার উপর কর আরোপ করার পরে ভারসাম্য অবস্থার পরিবর্তন এবং সরকারের রাজস্ব পরিমাণ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, প্রাথমিক ভারসাম্য বিন্দু ই, প্রাথমিক যোগান রেখা হচ্ছে এস প্রাইম, প্রাথমিক চাহিদা রেখা হচ্ছে ডি প্রাইম, প্রাথমিক
ভারসাম্য দাম P1 40 টাকা, প্রাথমিক ভারসাম্য পরিমাণ Q1 80 একক। কর আরোপ করার পরে যখন ক্রেতার উপর কর আরোপ করা হলো, ভারসাম্য বিন্দু হবে F, ভারসাম্য দাম হবে P2, ভারসাম্য পরিমাণ হবে Q2। অর্থাৎ ভারসাম্য দাম হচ্ছে P2 ইকুয়াল 39.16 এবং Q2 ইকুয়াল ভারসাম্য পরিমাণ Q2 ইকুয়াল 76.64 একক। এখানে সরকারের রাজস্ব পরিমাণ দেখানো হয়েছে। তো কিছু লক্ষণীয় বিষয় হচ্ছে যে ক্রেতা ও বিক্রেতার উপর 5% কর আরোপ করার পরে আমরা দেখতে পাই বিক্রেতার উপর যখন কর আরোপ করা হলো দ্রব্য মূল্য হয় 41.18 টাকা, কিন্তু যখন ক্রেতার উপর কর আরোপ করা হলো দ্রব্যের মূল্য হয় 39.16 টাকা। বিক্রেতার উপর কর আরোপ করলে সরকারের রাজস্ব হয় 157.45 টাকা, কিন্তু যখন ক্রেতার উপর কর আরোপ করা হলো সরকারের রাজস্ব হয় 150.06 টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতার উপর কর আরোপ করলে সরকারের রাজস্ব বেশি হয়, তাই বিক্রেতার উপর মূল্যানুপাতিক কর আরোপ করা সরকারের পক্ষে বেশি লাভজনক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসের উপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, এই ক্লাসের আলোচ্য বিষয়ের মধ্যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসে ডিটেলস জানাবে, এবং পরবর্তী ক্লাসে বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব।